রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দিন ধরে কলকাতার রাজপথে ধর্নায় বসেছিলেন। কেন্দ্রের বিরুদ্ধে তার অভিযোগ একাধিক দাবি দেওয়া, কিন্তু ধর্না মঞ্চে একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। আমরা দেখেছিলাম প্রায় প্রত্যেক সাংসদ অভিষেক বাদ দিয়ে প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেন অভিষেককে দেখা যায়নি? তাহলে কোথাও গিয়ে কি দলনেত্রীর নির্দেশ অমান্য করলেন অভিষেক? এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলতে শুরু করে দিয়েছেন। ধোঁয়াশা এখনো জারি আছে। তৃণমূলের অন্দরেও জল্পনার কোনো শেষ নেই। সাংসদ সৌগত রায়ের ধারণা অভিষেক অসুস্থ। দমদমে তৃণমূল সাংসদের আরও দাবি, অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করাচ্ছেন অভিষেক। ঠিক কি বলেছেন তিনি, শোনাই একবার। জানি না, আমার ধারণা শারীরিক প্রবলেম আছে, অসুস্থতা আছে আমার মনে হয়। অভিষেক? হ্যাঁ, আমার সাথে কথা হয়নি, কিন্তু অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করাচ্ছে। আমার মনে হয়, আমার সঙ্গে কথা হয়নি, কোথাও চিকিৎসা করাতে গেছেন, মানে এখনো পর্যন্ত ভাষা। যাই হোক, বিরোধীরা তারা কিন্তু পুরো বিষয়টাকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন। কে কি বলেছেন পরপর শোনাবো। মনে হচ্ছে মনের অসুস্থতা, এর তো ট্রিটমেন্ট হয় না, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অসুস্থতা আর কি। তো এখন চলবে কিছুদিন এরকম, মাঝে মাঝে চলে এরকম একটা করে ফেজ আসে, যখন পিসি এবং ভাইপোর মধ্যে এরকম মনোমালিন্য হয়, মুখ দেখাদেখি বন্ধ হয়, আবার তারপরে শুরু হয়ে যায় নতুন করে। নাটকও হতে পারে, আমরা এর আগেও দেখেছি এরকম বহুবার নাটক হয়েছে। যখনই সিবিআইডি অনেক কিছু করতে যাবে শোনা যায়, তখনই এই ধরনের নাটক হয়। আবার সেটা পার হয়ে গেলে, সেই ফেজ পার হয়ে গেলে আবার হাতে হাত ধরে একসাথে চলা হয়। সবসময় যাচ্ছে, যখনই ঘোষণা করেন এরকম কর্মসূচি আছে, ভাইপোটা বিদেশ চলে যায়। গতবারে তাই হয়েছিল, আর এখনও তাই হচ্ছে। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। আমার একদম ডান দিকে রয়েছেন বিশ্লেষক অনিন্দ সিনহা রায়, অনিন্দদা স্বাগত। আমার ডান দিকে রয়েছেন বামেদের তরফ থেকে সিপিআইএম নেতা প্রদীপ মজুমদার, প্রদীপদা স্বাগত। আমার বাঁ দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে রাজর্ষি লাহিড়ী, রাজর্ষি স্বাগত। একদম বাঁ দিকে রয়েছেন আরেক বিশ্লেষক ঝন্টু বড়াই, ঝন্টুবাবু আপনাকেও স্বাগত। আমরা যাব, তবে ওই যে বললাম জল্পনা শুরু হয়েছে, জল্পনা কিন্তু আজ থেকে নয়, জল্পনা শুরু হয়েছে যবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে আছেন, যখন নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক সাংসদকে উপস্থিত থাকতে হবে, ঠিক সেই দিন থেকে। সেই দিন অর্থাৎ শনিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছিল মনে করিয়ে দিই একবার, শুনুন। সবাইকে আসছে, সমস্ত এমপিরাই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বোধহয় এসে গেছে, খবর নেই তো, আমি ঠিক জানি না। এসে আর কথা তো শুনলাম তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনার সঙ্গে গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে ফেরেননি, আমি বলতে পারবো না। কবে ফিরবেন বা কিছু সেই আমি জানি না, আমি তো ইয়ে নই। অনিন্দদাকে দিয়ে শুরু করি। অনিন্দদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কি থাকবেন না সেটা তার ব্যক্তিগত বিষয় ছিল, কিন্তু সব সাংসদকে তো দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, এটাও তো পরিষ্কার। সেখানে অনুপস্থিতি চোখে টানছে আর কি, যেটা সৌগতবাবু সেদিনকে বলেছিলেন যে আমি কি ওর পিএ নাকি। না, পিএ হয়তো নন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলের নেতা, তাই না? মানে আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, বিরোধী লোকেরা তাদের কথা আপনার বাইকগুলো শুনছিলাম, তারা তাদের দলের ব্যাপারে কোনো চিন্তা নেই। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে বড় ব্যস্ত। ঠিক, তাদের দলের, আমি বলি তাদের দলের ব্যাপারে চিন্তা নেই, তারা তৃণমূল কংগ্রেসের কথা বলছেন। আপনাকে যে প্রশ্নটা করলাম আপনি তার উত্তরটা প্লিজ দিয়ে দিন, বাকিটা বলে দেবেন। প্রদীপ আছে, রাজর্ষি আছে, বলে দেবেন। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে কি থাকবে না, থাকা উচিত কি উচিত নয়, সেটা তো দল ঠিক করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল আছে, আমরা ঠিক করব কে থাকবে কে না থাকবে। আমার বক্তব্য খুব স্পষ্ট, বিরোধীদের মাথা ব্যথার কারণটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে বিরোধীদের কিছু সুবিধা হবে, আমার না থাকলে কি সুবিধা হবে কিছু? তারা নিজেদের, মানে একটা বাংলায় কথা আছে না, যার বিয়ে তার চিন্তা নেই, পাড়া পড়ছে ঘুম নেই, এই হয়েছে দশা। তারা নিজেদের দলে ভেঙে যাচ্ছে, তারা রাজনীতি কি করবে না। আপনার সঙ্গে আমি 100% সহমত, বিরোধীরা সেটা তার জবাব দেবে। কিন্তু কুণাল ঘোষ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, যখন নেতাজি ইন্ডোরে তিনি বলেছিলেন অভিষেকের ছবি ছাড়া এই মঞ্চ অসম্পূর্ণ, এটা হতে পারে না। অভিষেককে ছাড়া কি এই ধর্না সম্পূর্ণ হয়েছে? এটা তো অন্তত বলতে পারবেন দায়িত্ব। আমরা বারবার একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এবং যে করেই হোক একটা এস্টাবলিশ করতে হবে। আপনাকে যে প্রশ্ন করছি তার উত্তরটা দিন দাদা, সময় নষ্ট হচ্ছে অযথা। কুণাল ঘোষ সেদিনকে বলেছিলেন নেতাজি ইন্ডোরে অভিষেকের ছবি ছাড়া এই মঞ্চ অসম্পূর্ণ। আমার সরাসরি প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে বাকি সাংসদরা দুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেখানে উপস্থিত ছিলেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এই ধর্ণা মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিয়েছেন সেটা সম্পূর্ণ না অসম্পূর্ণ, এই উত্তরটা দিয়ে দিন। সম্পূর্ণ দেখুন, ধর্নার মতো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেখেছিলেন, সবাই গিয়েছিলেন। এখন ব্যাপার হচ্ছে কে যাবেন না যাবেন, তিনি দলনেত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন, তার কোনো অসুবিধা থাকতে পারে কি না। আপনি উত্তর এড়িয়ে যাচ্ছেন, সম্পূর্ণ না অসম্পূর্ণ বলতে পারছেন না দায়িত্ব নিয়ে। আরেক বিশ্লেষক ঝন্টু বাবু, আমি প্রথমেও বলি, দেখো তুমি যে কুণাল ঘোষের সেই সাক্ষাৎকারের এটা বললে, সেখানে কুণালবাবু কিন্তু দুটো প্রেফাসে কথা বলেছিল, যেটা যদি স্বাধীনভাবে কোনো একটা কাগজে লেখা যায় তাহলে মতটা দাঁড়াবে যে উনি একটা কথা বলেছিলেন অভিষেক তৃণমূল না করলেও অভিষেকের চলবে। এটার থেকে কি দুটো অর্থ বেরোয় না? একটা, হয় তিনি তৃণমূল ছাড়বেন, কিংবা এ রাজ্যে বিজেপি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যারা প্রধান বিরোধী দল তারা একনাথ শিন্ডে নামক কাউকে। ঝন্টুবাবু একটু থামাচ্ছি আপনাকে, বিধানসভার দিকে নজর রাখতে হচ্ছে। চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন, বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি টিভি 9 বাংলার পর্দায়। চাকরি প্রার্থীরা বিধানসভার বাইরে বসে পড়েছেন, রাস্তায় বিক্ষোভ প্রতিবাদে শামিল হয়েছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কারা, কোন চাকরি প্রার্থীরা? শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যারা কর্মপ্রার্থী নিয়োগের দাবিতে, দ্রুত নিয়োগের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া যে গেট, সেই গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দ্রুত নিয়োগের দাবি তোলে তারা, এবং এই মুহূর্তে কার্যত আমরা দেখছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে এবং বিপুল পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে একটা বড় অংশকে ভ্যানে তোলা হয়েছে এবং ভ্যানে তুলবার সময়ে কার্যত কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রের আকার ধারণ করে বিধানসভা গেট। বহুদিন ধরে এই কর্মপ্রার্থীরা তারা তাদের ধর্ণা মঞ্চ চালিয়ে আসছিলেন শহীদ মিনারে এবং দ্রুত নিয়োগের দাবিতে বারংবার তারা আন্দোলনে সামিল হয়েছেন। আজকে রাজ্য বিধানসভায় তারা এসেছিলেন বিধানসভার বাইরে তাদের কণ্ঠস্বর ধ্বনিত করতে, এবং এই মুহূর্তে কর্মপ্রার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু ধস্তাধস্তির ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এবং এই মুহূর্তে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে, এবং প্রিজন ভ্যানে তুমি দেখতে পাচ্ছ যে অনেকদিন পর কলকাতা শহরের রাস্তায় এভাবে সক্রিয় পুলিশ এবং কর্মপ্রার্থীদের মধ্যে কিন্তু একটা বড়সড় গোলমাল, সেই ছবির সাক্ষী এই মুহূর্তে বিধানসভা চত্বর। শুভজিৎ। সৌরভ, সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে বিধানসভা চত্বরে। যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে চাকরি প্রার্থীরা পৌঁছে গেছিলেন। শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থী যারা আছেন তারা চাইছিলেন দ্রুত তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আর পুলিশের যে ছবি আমরা শহর কলকাতায় বিভিন্ন সময় দেখতে অভ্যস্ত, চাকরি প্রার্থীদের পাজাকোলা করে চ্যাংদোলা করে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি টিভি 9 বাংলার পর্দার সবার আগে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী একেবারে স্পট থেকে। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রিজন ভ্যান আনা হয়েছে, সব মিলিয়ে প্রায় 300-400 কিন্তু কর্মপ্রার্থী রয়েছেন যারা এখানে এজিটেশন দেখাতে এনেছিলেন, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং একাংশ তাদের সঙ্গে কিন্তু পুলিশের ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তিরও কিন্তু সাক্ষী আমরা দেখতে পাচ্ছি। সৌরভ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। 4টি ভ্যান আনা হয়েছে এবং চাকরি প্রার্থী যারা আছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে। বিধানসভা চত্বরে আজকে বিক্ষোভ প্রতিবাদে শামিল হয়েছিলেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় আমরা দেখেছি কলকাতা রাজপথ হোক কিংবা সল্টলেকের বিভিন্ন রাস্তায় চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে শামিল হয়েছিলেন। আর প্রত্যেকবার পুলিশকে আমরা দেখেছি সেই চাকরি প্রার্থীদেরকে পাজাকোলা করে তুলে দিতে সেখান থেকে। আজকেও সেই ছবির কোনো ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমরা দেখছি বিধানসভা চত্বরের ঠিক বাইরের ছবি। যাবো সৌরভের কাছে আবারও। সৌরভ, চাকরি প্রার্থী যারা তারা আজকে প্রতিবাদে শামিল হয়েছিলেন বিধানসভার বাইরে। শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা, তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিচ্ছে। চেনা ছবি
চেনা ছবি শহর কলকাতা। যতবারই হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় নামেন, ততবারই পুলিশ তাদেরকে কার্যত বল প্রয়োগ করে সেখান থেকে সরিয়ে দেয়। আজকে এই ছবির কোনো ব্যতিক্রম নেই, কিন্তু চাকরি প্রার্থীরা চাকরি কবে পাবেন সদুত্তর কারো কাছে নেই। কোর্টে বল ঠেলে হচ্ছে, ওর কোর্টে এসে তার কোর্টে বল খেলছে। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি ধন্যবাদ বিধানসভা চত্বর, চাকরি প্রার্থীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে বিধানসভা ঠিক বাইরের ছবিটা। পুলিশ সরিয়ে দিচ্ছে চাকরি প্রার্থীদের। হকের চাকরির দাবিতে রাস্তায় নেমেছিলেন চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন এবং পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হয়েছিলেন চাকরি প্রার্থীরা। হকের চাকরি এই একটাই তো দাবি করছেন তারা, কারোর কাছে কোনো সদুত্তর নেই। একের পর এক বৈঠক হচ্ছে বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে, কিন্তু তার কোনো রেজাল্ট নেই। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, স্পট থেকে আমাদের সহকর্মী সৌরভ। ছবি দেখছি আমরা, চাকরি প্রার্থীদের সেখান থেকে কার্যত বল প্রয়োগ করে সরিয়ে দিচ্ছে পুলিশ। সৌরভ, শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থী যারা আছেন তারা আজকে রাস্তায় নেমেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম চাকরি প্রার্থীদের একটা অংশ তারা রীতিমতন রাস্তায় বসে মাথা কামিয়েছিলেন, ন্যাড়া হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। রাজনৈতিক দলের নেতারা, শাসক দলের নেতাও ছুটে গেছিলেন সেই দৃশ্য দেখার পরে। কিন্তু রেজাল্টটা কি হলো? একের পর এক বৈঠক হয়েছে, কিন্তু চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত চাকরি তারা পাননি। তাদের তো একটাই দাবি, তারা বারবার বলছেন একটাই দাবি, আমরা যেন আমাদের হকের চাকরি ফিরে পাই। এই মুহূর্তে ধুন্ধুমার বিধানসভা চত্বরের বাইরে। দেখুন কিভাবে চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে পুলিশ সেখান থেকে সরিয়ে দিচ্ছে। চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে সরিয়ে দিচ্ছে পুলিশ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ছবি শহর কলকাতায় উঠে আসছে। বিভিন্ন চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় রাস্তায় নামছেন এবং তাদেরকে এইভাবেই সরিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। কখনো কখনো অভিযোগ মারাত্মক, তারা এই অভিযোগও করেন যে পুলিশ তাদের কামড়ে দিয়েছে। এই দৃশ্য বাংলা কতদিন দেখবে? আমরা প্রশ্ন তুলছি জোর গলায়। কেন এর কোনো মীমাংসা হচ্ছে না? কেন এই দৃশ্য দেখতে হচ্ছে? যদি দুর্নীতি না হতো তাহলে তো এই দৃশ্য দেখতে হতো না। তার জবাব কারোর কাছে আছে? এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিধানসভার বাইরের ঠিক ছবিটা। হ্যাঁ সৌরভ, ঝন্টু বাবু আলোচনাটা একটু অন্যদিকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ একদম। আজকে একটি রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি সাংসদও বটে, তিনি প্রতিবাদে সামিল হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিবাদে সামিল হচ্ছেন। আর যখন চাকরি প্রার্থীরা তারা প্রতিবাদে সামিল হতে যাচ্ছেন, কখনো মধ্যরাতে 12টার পর এই করুণাময়ীতে পুলিশি অপারেশন আমরা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি তারা অভিযোগ করছেন কামড়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ছবি, আজকের ছবি। সুরা কি আদৌ হবে? এই শুভজিৎ, তুমি একটা গান শুনেছিলে, ব্যান্ডের গান, যে তোমরা খাবে মুড়ি মুড়কি, আমরা চিকেন চাও, আমরা হলাম এসেন্সিয়াল, তোমরা হলে ফাও। রাজ্যে 11 সালের পর থেকে এটা হচ্ছে সরকারি গান হওয়ার কথা ছিল। সরকারি, যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা জাতীয় সঙ্গীত নাকি একটা রাজ্য সঙ্গীত চালু করেছে, এই সঙ্গীতটা দেওয়া উচিত ছিল আমার মনে হয়। তা না হলে দেখো
এ রাজ্যে শাসক দলের শাহজাহান পুলিশ অতি সক্রিয় তো দুরস্ত, তুমি যেটা বলছিলে কে যেন বলছিল অতি সক্রিয়তা, আমি বলছি এটা অতি বর্বরতা। এই পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, এই পুলিশ আজকে নরেন্দ্রপুরের একটা হেডমাস্টার মশাই শাসক দলের ঘনিষ্ঠ দুর্নীতিতে অভিযুক্ত, তাকে খুঁজে পায়নি। যখন গিয়ে নিখোঁজ অথচ বলে আমার ছেলে নিখোঁজ, পুলিশ বলে 24 ঘন্টা পরে আসবে। এবং এই পুলিশ, এই রাজ্যের পুলিশ, যে পুলিশের মাথায় বসে আছে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী, সে পুলিশ এই ছেলেগুলোকে, তোমার ঘরের ছেলে, আমার ঘরের ছেলে, আমাদের ছাত্ররা ন্যায্য এদের জানো কি, এই যে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্কেশন এদের অল ক্লিয়ার, শুধু স্টেটের একটা হলফনামা জমা দেওয়া বাকি। স্টেট দিনের পর দিনই হলফনামাটা জমা দিচ্ছে না, এদের অনেকের বয়স পার হয়ে গেছে চাকরির। আমি তোমাকে বলি, এসব চিত্র যখন এই ছাত্র মহল দেখে, অভিভাবকরা দেখে, তুমি বিশ্বাস করবে আমি একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক হিসেবে বলছি, এই রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ক্রাইসিসে ভুগছে। কারণ এসএসসি নেই, দিনের পর দিন চাকরি নেই, ছাত্র কেন পড়তে আসবে? রাজর্ষি, এই ছবি দেখতে হচ্ছে আজকে দুপুরবেলা। আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যাবো সেই বিষয়ে, কিন্তু এই ছবি আজকে প্রশ্ন তুলতে বাধ্য করছে। শুভজিৎদা, কয়েকদিন আগে আরেকটি চ্যানেল থেকে ফেরত যাওয়ার সময় করুণাময়ীতে দেখলাম 2022 সালের টেট দেওয়া পরীক্ষার্থীরা তারাও বসে আছেন। আমরা কিছুক্ষণ তাদের সঙ্গে বসলাম, এখনও অবধি নোটিফিকেশান বেরোয়নি। তাদেরকে বলা হয়েছে যে টেটটা বছর বছর হবে, কিন্তু চাকরিটা, এটা নিয়ে কোনো চাকরি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ে, চাকরিটা আমরা কবে বলতে পারছি না, ওটা ভেবে দেখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, ডোল পলিটিক্স করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে নানান রকম উল্টোপাল্টা কথা বলছেন। বিএসএফ নাকি কার্ড দিয়ে দিয়েছে, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভেঙে দেওয়া হবে, অমুক তমুক, বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস ডিমের বন্ধ, এই নোংরা রাজনীতি করে যাচ্ছেন। উনি বলছেন 21 তারিখের মধ্যে সবাইকে টাকা দিয়ে দেবো। 7,000 টাকা ইমার্জেন্সি ফান্ডস থেকে উনি তুলছেন। বিভিন্ন পিএম পোষণ, মানে মিড ডে মিল যেখানে শিশুদের দেওয়ার কথা, তার টাকায় তিনি কম্বল বিতরণ করছেন। প্রত্যেকটা জায়গায় ঘোটালা করছেন। শুধু রাজনীতি এবং নিজেকে যেন তেন প্রকারেরও ক্ষমতায় বসে থাকতে হবে, ভোট ব্যাংকটাকে একটা ব্যবস্থা করে, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। এটা বাঙালিকে চিন্তা করতে হবে, একে ছুঁড়ে ফেলে দেবে কি ফেলে দেবে। বিষয়টা হচ্ছে 11 সালের পর থেকে যারা ঝন্টুবাবু বলার চেষ্টা করছিলেন, আমাদের রাজ্যের এটাই ছবি। আমাদের রাজ্যের পুলিশ চাকরি প্রার্থীদের রাত্রি 2টোর সময় মেরে তোলে। আমাদের রাজ্যের পুলিশ যারা মাস্টারমশাইদের গিয়ে ক্লাসরুমে পেটাচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, তাদের গ্রেপ্তার করতে অক্ষমতা। আজকে দাঁড়িয়েও যখন কোর্ট জিজ্ঞাসা করে যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আজকে দাঁড়িয়ে বিশ্বজিৎ বসুর বেঞ্চে বলেছে যে এরা নাকি অ্যান্টিসেপ্টিক বেল অ্যাপ্লাই করেছিল, আগাম জামিন অ্যাপ্লাই করলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। এও তৃণমূলের রাজ্যে আমরা দেখছি। আর আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের আমরা বারবার বলছি, মাঠে যে লড়াই চলছে, গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর ওএসডি বলেছিল যে হলফনামা জমা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। একটা হলফনামার জন্য এই বাচ্চা ছেলেমেয়েগুলোর চাকরি আটকে আছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন, কিন্তু তিনি যে এবং তার দলের নেতামন্ত্রীরা টাকা খেয়ে এই ছেলেমেয়েগুলোকে ছোট করে অনিন্দদার কাছে একটু যাবো। এই ছবি কেন দেখতে হচ্ছে? একটা তো হলফনামা। হ্যাঁ, আমি আপনাকে বলি, গতকালকে আপনি দেখেছেন এই কিছু চাকরি প্রার্থী তারা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছেন এবং তারাই বক্তব্য ছিল যে বিকাশ বাবু, ওনার আইনজীবী বিকাশ বাবু, তিনি তাদের চাকরিটা যেন তেন প্রকারেণ আটকে আসছেন। আমার কথা নয়, প্রদীপদা বলতে দিতে হবে, বলতে দিতে হবে। ওই চাকরি প্রার্থীগুলো তারা দাবি করেছে, মানে অরিন্দবাবু এক মিনিট চেষ্টা করেছে। মানে একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিলেন যে একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন ব্যক্তি, একজন আইনজীবী একটা নিয়োগ আটকে দিতে পারে, মানে এতটাই ঠুটো আমাদের সরকার। আপনি তো বলছেন, আমি বলি আপনাকে, আপনি শেষই করতে দিলেন না, উনি তো মাঝখানে আটকে দিলেন। না, আপনি তো বলছেন যে একজন আইনজীবী মামলা করে রাজ্য সরকার চাকরি আটকেছিল এবং আপনি দেখেছিলেন কোর্ট যখন বিকাশ বাবু নির্বাচিত নন, রাজ্য সরকার নির্বাচিত, তার একটা দায়বদ্ধ এখানে। আমরা চাকরি দিচ্ছি, কিন্তু আবার বলতে হয় আপনাকে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিউমেরিক পোস্টের কথা বলা হলো, তখন এরাই গিয়ে আবার কোর্টে গিয়ে আটকে দিল ওই সুপার নিউমেরিক। বলতে পারবেন না সুপার নিউমেরিক আমরা আলোচনা করি।
আমরা আলোচনায় ফিরি প্লিজ, আমরা আলোচনায় ফিরি। যেটা নিয়ে আসছিলাম প্রদীপদার সহযোগিতা করতে হবে, অনিন্দ্যদার সহযোগিতা করতে হবে। আমরা আলোচনায় ফিরি ঝন্টুবাবু, যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন কোথায়? তাকে এখনো পর্যন্ত ধর্ণা মঞ্চে দেখা যায়নি, কারণ ধর্ণা কিন্তু আজকেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, মঞ্চটা আছে। রাজর্ষি, দেখুন মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবেন, কে থাকবে না থাকবে, সে মাথা ব্যথা তৃণমূলের, আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটু আগে অনিন্দ্যদা বলছিল বিরোধীদের নাকি মাথা খুব ব্যথা হয়েছে। আমি জানি না সৌগত রায় দল ছেড়ে দিয়েছেন কিনা তৃণমূল থেকে, এবং হঠাৎ করে এরকমভাবে বলা এটা খুব ব্যঙ্গাত্মক এবং বিদ্রুপাত্মক একটা কথা, যে আমি তো ওর পিয়ে নই যে আমি ওর সম্বন্ধে বলবো। এটা রাগের মাথাতেই লোকে কথা বলে, রাগের হজম করে। যারা কর্পোরেটে চাকরি করেছেন তারা জানেন এটা অনেক সময় কোনো একজন কাউকে জিজ্ঞাসা করলে পরে আমরা অনেকে এ ধরনের উত্তরটা দিয়েছি। তো যাই হোক, এর থেকেই বোঝা যাচ্ছে হয়তো উনি এখনও অবধি ডায়মন্ড হারবার আঁকড়ে পড়ে আছেন, কারণ উনি তো এবার ডায়মন্ড হারবারে হেরে যাবেন। তাই জন্য উনি যতটা চেষ্টা করছেন ওই কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরির টাকাগুলো দিয়ে উনি যেখানে এখানে ওখানে ভাতা দিয়ে বেড়াচ্ছেন, ওটা দিয়ে বেড়াচ্ছেন, সেটা দিয়ে বেড়াচ্ছেন। এবার শেখ শাহজাহান ধরলে পরেই বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান সোজা গলার টুটি চলে যাবে। এক এক করে অনিন্দ্যদা, প্রদীপদা। দেখুন যেটা হচ্ছে অনিন্দ্যদা, প্রদীপদা ওনার নাম প্লিজ। যেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে যারা চেনেন, তোমরা দীর্ঘদিন সাংবাদিকতা করছো, মমতা ব্যানার্জিকে চেনো। মমতা ব্যানার্জি কোনোদিনই প্রচারের আলো অন্য কাউকে নিতে দেয় না, সে ভাইপো হোক, ভাই হোক, মা হোক, যেই হোক। মমতা ব্যানার্জি তো প্রি প্ল্যান করে এখানে বসেছেন। ভোট এসেছে, 2 বছর ধরে এই সমস্ত চুরি করে হিসাব না দিয়ে এই গণ্ডগোল চলছে। ভোটের আগে ঘোষণা করবেন যে 25 লক্ষ মানুষকে কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে না, আমি রাজ্য সরকার দেব। এই যে ঘোষণা, মানুষকে এই মোহময়ী ঘোষণার সময় এই প্রচারের আলোর পাশে কাউকে থাকতে দেবে না। অভিষেক ব্যানার্জি ওনারাই বলছেন তো সিপিএম এর প্রবলেমটাই এই। হ্যাঁ, ওনারা ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, কারণ না হলে 34 বছর রাজত্ব করার পর শূন্য পাঠিয়ে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের। ঠিকই আছে, সহযোগিতা করুন। অনিন্দ্যদার কাছে একটু যাই। অনিন্দ্যদা, আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাদা প্রশ্ন করতে দিন আগে। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে কেন, এটা নিয়ে কোনো আলোচনাই হয় না। আমি তো 3টে উদাহরণ আপনাকে দিতে পারি। একটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। দ্বিতীয়, কুণাল ঘোষ যেটা বলেছিলেন নেতাজি ইন্ডোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তৃতীয়, 2 বছর 3 বছর পিছিয়ে যায়, আজকে যখন মহারাষ্ট্র নিবাসে দ্বিতীয়বারের জন্য ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি মরতেও রাজি আছি তার সৈনিক হিসেবে। অত বড় একটা রাজনৈতিক কর্মকাণ্ড, দলের সব নেতা উপস্থিত, সেদিনকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবার আপনাকে বলি, মানে কোন অনুষ্ঠানে অভিষেক থাকবেন কি থাকবেন না এটা কে ডিসাইড করবে? কিন্তু এইটা দেখুন, যখন সুকান্ত মজুমদারের ছবির ওপর জুতো মারছে তার কর্মীরা, তারা সেই ব্যাপারে আপনার কোনো কথা নেই। আমাদের শুরুতে বললেন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মাথা ব্যথা বোধহয় তৃণমূল কংগ্রেস, তারা নিজের দল সম্পর্কে বলতে পারেন না। আপনি তো একটু ডাইভার্ট হয়ে যাচ্ছেন, তাহলে আপনার কথার কাছে আপনি জড়িয়ে যাচ্ছেন। আপনি তৃণমূল কংগ্রেসটা বলুন, আপনি তো বিশ্লেষক, বাকিরা রয়েছেন তারা তাদেরটা বলবেন। আমাদের দলের প্রোগ্রামে কে কোথায় থাকবে, কে মঞ্চে থাকবে, কে থাকবে না, সেটা কে ডিসাইড করবে? বিরোধী লোকেরা ডিসাইড করবে নাকি? বেশ, আরেকটা বড় খবর, আজকে দেশের বড় খবর এই মুহূর্তে ঝাড়খণ্ডে, প্লিজ, ঝাড়খণ্ডে জোট সরকারের আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেনের সরকার। চম্পাইয়ের পক্ষে 47 বিধায়কের সমর্থন, নিঃসন্দেহে আজকে দেশের বড় খবর। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে দরকার ছিল 41 জন বিধায়কের সমর্থন। 47-29 ভোটে জয়ী চম্পাই সোরেন। এই মুহূর্তের বড় খবর, ঝাড়খণ্ডে জোট সরকারের আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেনের সরকার। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারে 70,000 মানুষকে বার্ধক্য ভাতা দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম কার্যত একই ঘোষণা করতে, কেন্দ্র টাকা না দিলে 21 লক্ষ মানুষকে আমরা টাকা দেব। তাহলে প্রশ্ন উঠছিল যে কোথাও গিয়ে কি ডায়মন্ড মডেলকে অনুসরণ করছে রাজ্য সরকার? কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠে গেছে গত পরশুর পর থেকে, কোথাও গিয়ে কি অনুব্রতর বাণীকে অনুসরণ করছে রাজ্যের শাসক দল? কেন প্রশ্ন তুলছি, আলোচনা করবো একটা ব্রেকের পর।